5 বছর পর একটা পুরনো হাসপাতালের রিপোর্ট আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করে দিয়েছিল। তার আগে পর্যন্ত আমি ভেবেছিলাম আমার আর মেঘলার গল্পটা শেষ। আমাদের ভালোবাসা একটা ভুল বোঝাবুঝিতে ভেঙে গিয়েছিল। আমি ভেবেছিলাম মেঘলা আমাকে বিশ্বাস করেনি, আর মেঘলা হয়তো ভেবেছিল আমি তাকে ছেড়ে চলে গেছি। তারপর আমি ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে যাই। একটা নতুন শহর, নতুন কাজ, নতুন জীবন। কিন্তু মানুষ শহর বদলাতে পারে, নিজের ভেতরের পুরনো স্মৃতিগুলোকে কোথায় নিয়ে যাবে? 5 বছর কেটে গেল। আমি মেঘলার নামটা মুখে আনতাম না, কিন্তু রাতে একা হলে পুরনো দিনগুলো নিজের মতো করে ফিরে আসত। আমার মা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, তুই কি আবার কারো কথা ভাবছিস? আমি এড়িয়ে যেতাম, বলতাম কাজ নিয়ে ব্যস্ত আছি মা। আসলে সত্যিটা ছিল অন্যরকম। আমি প্রতিটা সম্পর্কের সম্ভাবনার সামনে গিয়ে থমকে যেতাম, কারণ মনের কোথাও একটা প্রশ্ন সবসময় থেকে যেত। মেঘলার সঙ্গে যা হয়েছিল সেটার একটা ব্যাখ্যা না পেলে আমি আর কারো দিকে সৎভাবে এগোতে পারবো না। তাই আমি এগোইনি, 5 বছর ধরে না। একদিন আমার হাতে মেঘলার লেখা একটা পুরনো চিঠি এলো। চিঠির সঙ্গে ছিল একটা মেডিকেল রিপোর্ট। রিপোর্টটা পড়ার পর আমার চোখের সামনে যেন সব কিছু ঝাপসা হয়ে গেল। মেঘলা আমাকে ছেড়ে যায়নি, সে নিজেকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছিল, কারণ তার জীবনে এমন একটা যুদ্ধ শুরু হয়েছিল যার বোঝা সে আমার কাঁধে দিতে চায়নি। আমি রিপোর্টটা অনেকক্ষণ হাতে নিয়ে বসেছিলাম। একটা কথাই মাথায় ঘুরছিল, মেঘলা এত বড় একটা কষ্ট একা কিভাবে সহ্য করল? সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি মেঘলাকে খুঁজব। কিন্তু তখনও জানতাম না, তাকে খুঁজতে গিয়ে আমাকে আরও একটা জিনিস খুঁজে বের করতে হবে। 5 বছর আগে আমাদের ভালোবাসার সঙ্গে আসলে কি ঘটেছিল। সকাল 6টা, চট্টগ্রামগামী ট্রেনের টিকিট হাতে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ব্যাগে বেশি কিছু ছিল না, 2 জোড়া কাপড়, একটা ফোন, কয়েকটা পুরনো ছবি আর মেঘলার সেই চিঠি। চিঠিটা আবার বের করলাম। শেষের দিকে লেখা ছিল, আরিব, তোমাকে দোষ দিই না, কারণ আমিও ভুল করেছিলাম। তবুও একজন মানুষ ছিল যে শুরু থেকেই চেয়েছিল আমরা আলাদা হয়ে যাই। নামটা পুরো লেখা ছিল না, শুধু কয়েকটা অক্ষর বোঝা যাচ্ছিল। আমি জানতাম সেই অক্ষর কাকে ইঙ্গিত করছে। নিষাদ। ছেলেটা একসময় মেঘলাকে ভালোবাসত। মেঘলা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারপর মিথ্যা ছবি, অসম্পূর্ণ তথ্য আর সন্দেহের মাধ্যমে সে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বিষিয়ে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি কখনো পাইনি। নিষাদ কি শুধু আমাদের ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, নাকি সে আরও কিছু করেছিল? ট্রেন ছাড়ল। জানলার পাশে বসে শহরটাকে পেছনে ফেলে যেতে দেখছিলাম। 5 বছর আগে মেঘলা আমাকে খুঁজতে চট্টগ্রাম এসেছিল। আমি জানতামই না সে আমাকে খুঁজেছিল, আমি তাকে খুঁজিনি। আজ ভূমিকাটা বদলে গেছে, এবার আমি তাকে খুঁজতে যাচ্ছি। ট্রেনের ঝাঁকুনিতে চোখ লেগে আসছিল, তবুও ঘুম আসছিল না। মনে পড়ে গেল আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বৃষ্টির একটা বিকেল। আমি একটা বই খুঁজছিলাম, আর মেঘলা পাশের তাক থেকে একই বইটা টেনে নিল। আমরা দুজনেই একসঙ্গে হাত বাড়িয়েছিলাম। সে হেসে বলেছিল, তুমিও এই বই পড়বে? আমি বলেছিলাম, তুমি আগে দেখেছ, তুমিই নাও। সে মাথা নাড়িয়ে বলেছিল, না, দুজনে পড়ব, একসঙ্গে। তখন বুঝিনি ওই ছোট্ট কথাটাই যেন আমাদের পুরো সম্পর্কের ভবিষ্যৎবাণী ছিল। আমরা সব কিছু একসঙ্গে করতে চেয়েছিলাম, অথচ শেষ 5 বছর একা একা কাটিয়েছি। ট্রেনের জানালায় কপাল ঠেকিয়ে বসে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ল, মেঘলা একদিন বলেছিল মানুষ দূরে গেলে তার অভ্যাসগুলোই প্রথমে মনে পড়ে। তখন কথাটা শুনে আমি হেসেছিলাম। সে বলেছিল, তুমি জানো তোমার একটা বদঅভ্যাস আছে? আমি বলেছিলাম, কি? সে বলেছিল, কফি ঠান্ডা হয়ে গেলেও তুমি শেষ চুমুকটা খাও। আমি হেসে বলেছিলাম, আর তোমার? সে একটু হেসে বলেছিল, আমি যার জন্য অপেক্ষা করি সে দেরি করলেও অপেক্ষা করি। 5 বছর পর বুঝলাম আমাদের দুজনের সবচেয়ে বড় বদঅভ্যাস ছিল একই। আমরা অপেক্ষা করতাম, কিন্তু একে অপরকে সেটা জানাতাম না। এবার আর সেই ভুল করব না। দুপুরের দিকে ট্রেন চট্টগ্রামে পৌঁছালো। স্টেশন থেকে বেরিয়েই আমি তৃষাকে ফোন করলাম, মেঘলার ছোট কাজিন। সেই মেয়েটাই আমাকে চিঠি আর মেডিকেল রিপোর্ট দিয়েছিল। আরিফ ভাই, ফোন ধরে তৃষা বলল, হ্যাঁ, আমি চট্টগ্রামে পৌঁছে গেছি। কয়েক মুহূর্ত সে চুপ করে রইল, তারপর বলল,
আপনি সত্যি চলে এসছেন, কিন্তু একটা কথা বলি, আপু যদি জানতে পারে আপনি ওকে খুঁজছেন, হয়তো ও পালিয়ে যাবে, কারণ আপু এখনও মনে করে আপনি ওকে দেখে আবার নিজের জীবনটা থামিয়ে দেবেন। আমি ধীরে বললাম, আমি ওর জন্য নিজের জীবন থামাতে যাচ্ছি না। আমি ওকে শুধু একটা কথা বলতে চাই, এবার সিদ্ধান্তটা মেঘলা নেবে। তৃষা দীর্ঘশ্বাস ফেলল, তারপর একটা ঠিকানা দিল। বিশ্ববিদ্যালয়ের পুরনো লেকের পাশে একটা ছোট্ট চায়ের দোকান। মেঘলা সেখানে প্রায়ই বসত। দোকানটা খুঁজে পেতে বেশি সময় লাগল না। কাঠের বেঞ্চ, টিনের চাল, পাশে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ। জায়গাটার দিকে তাকিয়েই মনে হলো মেঘলা যেন এখনও এখানেই বসে আছে। আমি বেঞ্চে একটু বসলাম। চোখ বন্ধ করতেই মনে পড়ল একবার আমরা এখানে এসেছিলাম, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে। মেঘলা তখন বলেছিল, এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়, এখানে বসলে মনে হয় সময় থেমে যায়। আমি হেসে বলেছিলাম, সময় থেমে গেলে তো আমাদের পরীক্ষার প্রস্তুতিও থেমে যাবে। সে চায়ের কাপে চুমুক দিয়ে বলেছিল, কিছু কিছু জায়গা শুধু থেমে থাকার জন্যই তৈরি। আজ 5 বছর পর সেই একই বেঞ্চে বসে বুঝলাম মেঘলা ঠিকই বলেছিল। সময় এখানে সত্যিই থেমেছিল, শুধু আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই, মেঘলা নামে একজন এখানে আসতো? লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল, তারপর বলল, আপনি আরিব? আমি অবাক হয়ে গেলাম, আপনি আমার নাম জানেন? কোনো উত্তর না দিয়ে সে দোকানের নিচ থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করল। বলল, এটা 5 বছর আগে একটা মেয়ে রেখে গিয়েছিল। বাক্সের ভেতরে ছিল একটা শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়া, একটা পুরনো ছবি আর একটা ছোট্ট কাগজ। কাগজে লেখা, আরিব যদি কোনোদিন এখানে আসে তাহলে তাকে এটা দিও, কিন্তু তাকে মেঘলার ঠিকানা দিও না, কারণ সে এখন এমন একটা জায়গায় আছে যেখানে তাকে খুঁজতে গেলে আরিবকেই খুঁজে পাওয়া যাবে না। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। এই চিঠিটা কে দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম। লোকটা চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, মেঘলা না, নিষাদ। সেই মুহূর্তে বুঝলাম আমার আর মেঘলার গল্পের যে অংশটাকে আমি শেষ ভেবেছিলাম সেটাই আসল গল্পের শুরু। দোকানদার বলল, 5 বছর আগে এক সন্ধ্যায় নিষাদ এখানে এসে মেঘলার খোঁজ নিয়েছিল। মেঘলা তখন প্রায়ই চুপচাপ বসে থাকত, হাতে একটা নীল ব্যাগ আর একটা খাতা। আমি জানতে চাইলাম, খাতাটা কোথায়? লোকটা আলমারি খুলে একটা পুরনো খাতা বের করল। প্রথম পাতায় লেখা, আজ আরিবকে দেখতে খুব ইচ্ছে করছিল। পরের পাতায়, ও জানে না আমি চট্টগ্রামে। আরেকটা পাতায়, আজ আরিবের অফিসের সামনে দিয়ে হেঁটে গেলাম, ভেতরে ঢোকার সাহস হয়নি। সেই লাইনটা পড়ে আমি থমকে গেলাম। মনে পড়ল 5 বছর আগে একদিন অফিসের রিসেপশনিস্ট বলেছিল একজন মেয়ে এসে আমার খোঁজ নিয়ে চলে গেছে, নাম বলেনি। তখন আমি ভেবেছিলাম হয়তো ভুল ঠিকানায় এসেছিল কেউ। এখন বুঝলাম সেটা মেঘলাই ছিল। আরেক পাতায়, আমি ওকে ডাকতে পারতাম কিন্তু পারিনি। আমি পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা ছবি পেলাম। ছবিতে আমি চট্টগ্রামের একটা রাস্তার পাশে দাঁড়িয়ে, দূর থেকে তোলা। পেছনে তারিখ 17 জুন, সেই একই দিন যেদিন মেঘলা আমাকে খুঁজতে চট্টগ্রাম এসেছিল। ছবির নিচে মেঘলার হাতের লেখা, এত কাছে থেকেও পৌঁছতে পারিনি। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আরও কয়েক পাতা পরে লেখার হাত হঠাৎ তাড়াহুড়ো করা, আজ নিষাদ আবার এসেছে। সে বলছে আরিবকে সব সত্যি জানালে সমস্যা হবে। আমি ওকে বিশ্বাস করি না, কিন্তু সে এমন কিছু বলেছে যা শুনে আমি ভয় পেয়ে গেছি। পরের পাতাটা ছেঁড়া, শুধু একটা লাইন দেখা যায়, আরিবকে চট্টগ্রাম থেকে দূরে রাখতে হবে। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, এর পরের পাতাগুলো কোথায়? সে বলল, মেঘলা নিজেই নিয়ে গিয়েছিল। সেই রাতে হোটেলে ফিরে আমি বুঝলাম মেঘলার শেষ 5 বছর শুধু অসুস্থতার সঙ্গে যুদ্ধ ছিল না, তার মধ্যে আরও কিছু চলছিল। আর সেই গল্পে নিষাদের উপস্থিতি এখনও রয়ে গেছে। খাতার শেষ পাতায় একটা লাইন খুঁজে পেলাম, যেদিন আরিব সত্যিটা জানতে পারবে সেদিন তাকে প্রথমে একজন মানুষকে খুঁজতে হবে। নিচে একটা নাম ছিল, কিন্তু অর্ধেক কালি মুছে গেছে, শুধু বোঝা যাচ্ছিল নি। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর থেকে, খাতাটা আপনি পেয়েছেন। আমি লিখলাম, আপনি কে? উত্তর এলো, যে মানুষটা জানে মেঘলা এখন কোথায়। আমি লিখলাম, তাহলে আমাকে ঠিকানা দিন। উত্তর এলো, এত সহজ হবে না। আগামীকাল সকাল 10টায় আগ্রাবাদের একটি পুরনো ভবনের সামনে আসবেন।
একাই। তারপর শেষ মেসেজ, মেঘলার অসুস্থতার কথা আপনি এখন জানেন, কিন্তু আপনি জানেন না সে কেন নিজের চিকিৎসার খবর আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। হোটেলের জানালার বাইরে চট্টগ্রামের রাত ধীরে ধীরে নেমে আসছিল। দূরে কোনো একটা বাসের হর্ন, পাশের গলিতে চায়ের কাপের শব্দ, আর মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা জানালায় এসে পড়ছিল। আমি মেঘলার ডায়েরিটা আবার খুললাম। আজ আরিবকে দেখতে খুব ইচ্ছে করছিল। আমি আঙুল দিয়ে লাইনটার ওপর হাত রাখলাম। 5 বছর আগে আমি ভেবেছিলাম মেঘলা হয়তো আমাকে ছাড়া খুব সহজেই বেঁচে পেরেছিল, অথচ এই একটা বাক্যই প্রমাণ করছিল আমাদের দুজনের কষ্টের ভাষা আলাদা ছিল, কিন্তু কষ্টটা একই ছিল। আমি পরের পাতায় গেলাম। আজও ওকে ডাকতে পারিনি। আরও নিচে, ও যদি ফিরে আসে আমি কি ওর সামনে দাঁড়াতে পারব? আমি চোখ বন্ধ করলাম। হ্যাঁ মেঘলা, মনে মনে বললাম, তোমাকে এবার আমি শুধু সামনে দাঁড়িয়ে দেখতে চাই না, তোমার পাশে দাঁড়াতে চাই। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। একটা নতুন মেসেজ। আপনি ভাবছেন এটা শুধু নিষাদের গল্প, কিন্তু এতে আরও মানুষ জড়িত। আমি লিখলাম, কারা? কয়েক সেকেন্ড পর উত্তর এলো, সেটা কাল নিজেই দেখবেন। মেসেজটা পড়ে আমি আর কোনো উত্তর দিলাম না। সেই রাতে ঘুম আসেনি, কিন্তু প্রথমবার মনে হলো হয়তো এই যাত্রাটা শুধু মেঘলাকে খুঁজে পাবার জন্যে নয়, হয়তো আমাকে আমার নিজের ভুলগুলোকেও খুঁজে বের করতে হবে। পরদিন সকাল 10টার আগেই আমি সেই ভবনের সামনে পৌঁছে গেলাম। চারপাশে প্রায় কোনো মানুষ নেই। 10টা 20 মিনিটে একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে এগিয়ে এলেন, হাতে একটা পুরনো কালো ব্যাগ। আপনি আরিব? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। তিনি বললেন, আমি একজন ফটোগ্রাফার ছিলাম। 5 বছর আগে একটা ছবি তুলেছিলাম আপনাদের দুজনের। ব্যাগ থেকে তিনি একটা পুরনো প্রিন্ট বের করলেন, বুড়িগঙ্গার ধারে তোলা সেই বিকেলের ছবি। আমি আর মেঘলা পাশাপাশি দাঁড়িয়ে, পেছনে অস্তগমে সূর্য, মেঘলার হাতে সেই লাল বাক্স, আমার হাতে রূপার লকেট। কিন্তু এবার ছবিটার একটা জিনিস আমার চোখে পড়ল। আমাদের পেছনে একটু দূরে একজন দাঁড়িয়ে আছে, হাতে ফোন, মুখ পরিষ্কার নয়। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটা কে? ফটোগ্রাফার বললেন, জানি না, কিন্তু ছবিটা তোলার কিছুক্ষণ পর সে আমার কাছে এসে বলেছিল ছবিটা যেন কাউকে না দিই। আমি জিজ্ঞেস করলাম, সে কি আপনাকে ভয় দেখিয়েছিল? ফটোগ্রাফার একটু হেসে বললেন, সরাসরি না, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যেটা আমাকে সতর্ক করে দিয়েছিল। তাহলে আপনি ছবিটা রেখে দিলেন কেন? তিনি বললেন, কারণ আমি একজন ফটোগ্রাফার। আমি জানি একটা ছবি অনেক সময় শুধু একটা মুহূর্ত ধরে রাখে না, সত্যিও ধরে রাখে। আমার মনে হয়েছিল এই ছবিটা একদিন কাজে লাগবে। ধন্যবাদ, আমি বললাম। আপনি না থাকলে হয়তো আমি কখনোই সত্যিটা জানতে পারতাম না। তিনি মাথা নেড়ে বললেন, সত্যি সবসময় দেরিতে হলেও প্রকাশ পায়, শুধু ধৈর্য লাগে। ছবির পেছনে একটা লেখা ছিল, মেঘলার হাতের নয়। এই ছবিটা যদি আরিবের কাছে পৌঁছায় তাহলে বুঝবে সত্যিটা এখনো বেঁচে আছে। নিচে শুধু একটা অক্ষর, এন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এতদিন এটা রেখেছিলেন কেন? লোকটা বললেন, কারণ গত সপ্তাহে একজন মহিলা এসেছিলেন এখানে। আমি থমকে গেলাম। মেঘলা? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ। সে এখন কোথায়? জানি না, কিন্তু একটা জিনিস রেখে গেছে। তিনি একটা কাপড়ের প্যাকেট বের করলেন। ভেতরে সেই স্টিলের আংটি, তাতে খোদাই করা এ, এম আর একটা ছোট্ট হৃদয়। তিনি বললেন, ও বলেছিল আরিফ যদি এই আংটিটা হাতে পায় তাহলে তাকে বলবেন আমি এখনও আমার কথা ভাঙিনি। তারপর তিনি একটা ঠিকানাও দিলেন, শহরের বাইরে একটা ছোট্ট চিকিৎসা কেন্দ্র, যেখানে মেঘলা কিছুদিন চিকিৎসা নিয়েছিল, কিন্তু এখন নেই। 3 সপ্তাহ আগে নিজে থেকেই চলে গেছে। আমি চিকিৎসা কেন্দ্রে পৌঁছলাম। একজন নার্স আমাকে একটা খাম দিলেন, মেঘলার হাতে লেখা, আরিব, তুমি যদি এখানে এসে থাকো তাহলে বুঝবো তুমি সত্যিই আমাকে খুঁজতে বের হয়েছ, কিন্তু আমাকে এখনই খুঁজো না, আগে একটা সত্যি জেনে নাও। আমার চিকিৎসার খবর শুধু তোমার কাছ থেকে লুকানো হয়নি, আমি নিজেকেও অনেক কিছু লুকিয়েছিলাম। তুমি যে ছবিটা পেয়েছ সেটা নিয়ে পুরনো শহরের 12 নম্বর বাড়িতে যাও, সেখানে একজন তোমার অপেক্ষায় আছে। নার্স বিদায়ের আগে আরেকটা কথা জানালেন, মেঘলা এখানে থাকার সময় প্রায় প্রতিদিন নিষাদ তাকে দেখতে আসত, আর মেঘলা তাকে দেখলে অস্বস্তি বোধ করত। একদিন তাদের মধ্যে জোরে ঝগড়া হয়েছিল। মেঘলা বলেছিল, আমার জীবন থেকে আরিফকে একবার সরিয়েছ, দ্বিতীয়বার পারবে না।
নার্স হাসলেন। সেদিন প্রথমবার আমি বুঝেছিলাম ওনার মনে আপনার জন্য জায়গাটা এখনো অটুট আছে। আমার চোখ ভিজে এলো। এতদিন আমি ভেবেছিলাম হয়তো মেঘলা আমাকে ভুলে গেছে, অথচ এই ছোট্ট কথাটাই প্রমাণ করল সে কখনোই ভোলেনি। আমি 12 নম্বর বাড়িতে গেলাম। দরজা খুললেন একজন বৃদ্ধ মানুষ। তুমি আরিব? মেঘলা বলেছিল তুমি আসবে। তিনি নিজেকে ডাক্তার রিদওয়ানের বাবা বলে পরিচয় দিলেন, সেই রিদওয়ান যাকে নিয়ে একটা ভুল বোঝা ছবি 5 বছর আগে আমাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল। তিনি আমার হাতে একটা ফাইল দিলেন। রিদওয়ান নিজে বিদেশ যাওয়ার আগে বাবার কাছে রেখে গিয়েছিলেন। ভেতরে মেঘলার চিকিৎসার নথি আর একটা ছবি। মেঘলা হাসপাতালের বিছানায়, পাশে রিদওয়ান। ছবির পেছনে লেখা, ওকে ভুল বুঝতে দাও। ছবিটা দেখে আমার মনে পড়ে গেল 5 বছর আগে আমি রিদওয়ানকে দেখে কি ভয়ঙ্কর একটা অনুমান করে বসেছিলাম। কোনো ব্যাখ্যা চাইনি, শুধু ধরে নিয়েছিলাম মেঘলা আমাকে ঠকাচ্ছে। আজ বুঝি সেই একটা মুহূর্তের অন্ধ বিশ্বাসই আমাদের 5 বছর কেড়ে নিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কে লিখেছে? বৃদ্ধ মানুষটি বললেন, নিষাদ। তিনি জানালেন, রিদওয়ান বুঝেছিল কেউ ইচ্ছে করে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে, কিন্তু সে জানত না সেটা কত দূর যাবে। আর মেঘলার বাবা তাকে আমার সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছিলেন, কারণ মেঘলার চিকিৎসা তখন জটিল ছিল। পরিবার চেয়েছিল মেঘলা মানসিকভাবে শান্ত থাকুক। এত মানুষ, এত সিদ্ধান্ত, সবাই মেঘলার হয়ে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কেউ আমাকে কিছু বলেনি। আর আমি নিজের চোখে দেখা কিছু টুকরো দৃশ্যকে পুরো সত্যি ভেবে নিয়েছিলাম। আমার সবচেয়ে বড় কষ্ট তখন নিষাদকে নিয়েছিল না, ছিল নিজের ওপর। কারণ আমি যদি সেদিন মেঘলাকে আরও একটু সময় দিতাম, যদি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করতাম, তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসো, তাহলে হয়তো 5 বছর কেটে যেত না। একটা বিট আমি বুঝতে পারলাম, ভালোবাসার মধ্যে শুধু বিশ্বাস থাকা যথেষ্ট নয়। কখনো কখনো বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য প্রশ্নও করতে হয়। আমি মেঘলার ওপর বিশ্বাস হারাইনি, আমি আসলে নিজের কল্পনাকে সত্যি বিশ্বাস করেছিলাম, আর সেই ভুলের মূল্য দিয়েছি 5 বছর। আমি বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে বললাম, মেঘলা কি কখনো আমার কথা বলতো? বৃদ্ধ মানুষটি একটু হেসে বললেন, খুব বেশি না। আমি অবাক হলাম। তিনি বললেন, কিন্তু যখনই আপনার কথা বলতো, একটা কথা বলতো। কি কথা? তিনি বললেন, আরিবকে আমি রাগ করতে দেখেছি, অভিমান করতে দেখেছি, কিন্তু ওকে কখনো কাউকে ঘৃণা করতে দেখিনি। আমার বুকটা কেঁপে উঠল, কারণ মেঘলা এখনো আমাকে এমনভাবে মনে রেখেছে যেভাবে আমি নিজেকেও মনে রাখিনি। বৃদ্ধ মানুষটা এবার একটা বাক্স দিলেন, ভেতরে সেই রূপার লকেট যা আমি মেঘলাকে দিয়েছিলাম। খুলে দেখলাম ভেতরে এখনো আমাদের ছবি, পেছনে নতুন করে লেখা, আমি এটা কোনোদিন ফেলিনি। আমি লকেটটা হাতে ধরে রাখলাম। ওটা ঠান্ডা ছিল, কিন্তু আমার কাছে মনে হলো 5 বছর পরও ওর হাতের উষ্ণতা লুকিয়ে আছে সেখানে, সঙ্গে একটা কাগজ। আরিব, তুমি যদি এই লকেটটা ফিরে পাও, তাহলে বুঝবে আমি এখনো আমাদের প্রথম দিনের কথা মনে রেখেছি। কিন্তু তোমাকে আরেকটা সত্যি জানাতে হবে, যে মানুষটা আমাদের আলাদা করতে চেয়েছিল, সে শুধু আমাদের ভুল বোঝায়নি, সে আমার অসুস্থতার খবরও নিজের মতো করে ব্যবহার করেছে। নিচে একটা নাম কালি দিয়ে ঢাকা, শুধু শেষ দুটো অক্ষর বোঝা যায়, সাদ। আমি জিজ্ঞেস করলাম, মেঘলা কোথায়? বৃদ্ধ বললেন, জানি না, কিন্তু নিষাদ জানে। সে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরে গেছে, কারণ মেঘলা তাকে শেষবার বলেছিল, আরিবকে আর থামানো যাবে না। বাড়ি থেকে বেরিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে তৃষাকে ফোন করলাম। সে ধরতেই আমি জিজ্ঞেস করলাম, তুই কি জানতিস?
মেঘলার পরিবার আমাকে এভাবে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল? কয়েক মুহূর্ত চুপ থেকে তৃষা বলল, জানতাম আরিফ ভাই, কিন্তু আপুর কাছে কথা দিয়েছিলাম কিছু বলবো না। আমার গলা শক্ত হয়ে এলো। তাহলে এতদিন আমাকে মিথ্যে বলেছিস? না, শুধু পুরো সত্যিটা বলিনি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক আছে, আমি রাগ করছি না তোর ওপর, কিন্তু একটা কথা বল, মেঘলার বাবা মা কি আমাকে দোষ দিতেন? তৃষা বলল, না, ওনারা শুধু চাইতেন আপু সুস্থ হোক। আপনাকে জড়ালে হয়তো আপু মানসিকভাবে আরও ভেঙে পড়ত। এটাই ওনাদের ভয় ছিল। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। কারো ওপর রাগ করে লাভ নেই, বুঝলাম। সবাই যে যার মতো মেঘলাকে বাঁচানোর চেষ্টা করেছে, শুধু আমাকে বাদ দিয়ে। এবার সেই ভুলটা আমি নিজে শুধরে নেব। বাড়ি থেকে বেরোনোর আগে ফোনে একটা ছবি এলো, অচেনা নম্বর থেকে। মেঘলা একা একটা রাস্তায় দাঁড়িয়ে, পেছনে একটা পুরনো ভবন, নিচে 3টে শব্দ, ওকে আগে খোঁজো। ভবনের গায়ে আধা দেখা সাইনবোর্ড, বড় করে দেখে 2টো শব্দ পড়া গেল, পুরনো ছাত্রাবাস। মেঘলা যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থাকত। রাত তখন প্রায় 10:30। পুরনো ছাত্রাবাসের সামনে পৌঁছে দেখি গেট বন্ধ, কিন্তু পাশের ছোট্ট দরজা খোলা। ভেতরে প্রায় অন্ধকার, শুধু করিডোরের শেষে হালকা আলো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। একটা ঘরের সামনে এসে থামলাম। দরজায় লেখা 17। ঘরের ভেতরে কেউ ছিল না, শুধু একটা টেবিল, তার উপর মেঘলার নীল ব্যাগ। ব্যাগের ভেতরে একটা ওষুধের বাক্স, একটা নোটবুক আর একটা ছবি, মেঘলা আর আমি ছবিটা হাতে নিতেই পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। আমি ঘুরে দাঁড়ালাম। অন্ধকারের ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল, তুমি সত্যিই চলে এসেছো আরিব। আলো জ্বালালাম। নিষাদ 5 বছর পর আমার সামনে দাঁড়িয়ে। সে মৃদু হেসে বলল, তুমি আমাকে খুঁজছিলে। আমি শান্ত গলায় বললাম, আমি মেঘলাকে খুঁজছিলাম, তুমি মাঝখানে বারবার চলে এসেছ। তার হাসি মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, সব কিছু তুমি করেছিলে? সে বলল, সব কিছু না, কিন্তু শুরুটা আমি করেছিলাম। কেন? কারণ আমি মেঘলাকে ভালোবাসতাম, আর যখন সে তোমাকে বেছে নিল, আমি সেটা মেনে নিতে পারিনি। আমি বললাম, তাই মিথ্যে ছবি পাঠালে, মিথ্যে কথা বললে, আমাদের আলাদা করলে। সে মাথা নাড়ল। হ্যাঁ। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, কিন্তু 5 বছর পরেও কেন? নিষাদ ধীরে বলল, আমি ভেবেছিলাম ও যদি তোমার কাছে ফিরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরে বুঝলাম আমি যত বেশি ওদের আলাদা করতে চাইছি, তত বেশি ওদের গল্পটা শক্ত হয়ে যাচ্ছে। আমি বললাম, মেঘলা কোথায়? সে কিছুক্ষণ চুপ করে থেকে একটা চাবি বের করল। পেছনের বাড়িটা। আমি চমকে তাকালাম। সে বলল, ওকে আমি আটকে রাখিনি, মেঘলা নিজেই সেখানে আছে, কারণ সে তোমার সামনে আসতে ভয় পাচ্ছিল। কেন? ও ভাবছিল তুমি আবার ওকে বাঁচাতে নিজের জীবন থামিয়ে দেবে। তাই ও নিজেই বলেছিল, আরিফকে সব সত্যি না বলা পর্যন্ত ওর সঙ্গে দেখা করবে না। আমার বুক ভার হয়ে উঠল। মেঘলা এখনও সেই একই মানুষ, নিজের কষ্ট লুকিয়ে অন্যের জীবন বাঁচাতে চায়। আমি চাবিটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। বাইরে তখন রাত আরও ঘন হয়ে এসেছে। আমি করিডোর পেরিয়ে পেছনের উঠোনের দিকে ছুটে গেলাম। কয়েক পা এগিয়ে এক মুহূর্ত থেমে গেলাম। এবার আমি আর কোনো অনুমান করব না। মেঘলা যা বলবে সেটা শুনব, নিষাদ যা স্বীকার করবে সেটা শুনব, আর যেটা জানি না সেটার উত্তর না পাওয়া পর্যন্ত থামব না। 5 বছর আগে আমি চলে গিয়েছিলাম একটা অভিমান নিয়ে, আজ ফিরছি একটা প্রতিশ্রুতি নিয়ে। মেঘলাকে আমি শুধু খুঁজে বের করব না, আমি ওকে একটা সুযোগ দেব নিজের জীবন, নিজের সিদ্ধান্ত, নিজের কণ্ঠ দিয়ে কথা বলার। অন্ধকার উঠোনটা পেরিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছিল, হয়তো 5 বছর আগে যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, আজ সেটাই আবার খুলতে যাচ্ছে। পেছনের বাড়িটা বেশি দূরে ছিল না। দরজা খুলতেই একটা ছোট্ট ঘর, জানলার পাশে বসে আছে মেঘলা। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ আমরা কেউ কথা বললাম না। 5 বছরের সব ভুল, সব চিঠি, সব রাত যেন একটা মুহূর্তে এসে থেমে গেল। আমি ধীরে বললাম, তুমি আমাকে এতদিন কোথায় রেখেছিলে? মেঘলার চোখে পানি। সে বলল, নিজের থেকে দূরে, কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের? তুমি আবার আমাকে ভালোবাসবে,
আর আমি জানতাম আমার অসুস্থতার সঙ্গে তোমাকে জড়ালে তুমি নিজের জীবনটাও ভুলে যাবে। আমি চোখের পানি মুছে হেসে ফেললাম। তুমি কি সত্যি এতদিন এটা ভেবে বসেছিলে? তারপর বললাম, একটা জিনিস তুমি এখনো বুঝলে না। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কষ্টে পাশে থাকতে চাই। তোমার কষ্ট আমার কাছে বোঝা নয়, তোমাকে ছাড়া বেঁচে থাকাটাই বরং আমার কাছে বোঝা ছিল। মেঘলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করতে পারবে? আমি বললাম, একটা শর্তে। সে তাকালো। আমি বললাম, এবার থেকে কোনো সিদ্ধান্ত আমার হয়ে নেবে না। তুমি কোথায় যাবে, কি করবে, কাকে ভালোবাসবে, সব কিছু আমাকে বলবে। মেঘলা হেসে কাঁদতে কাঁদতে বলল, কথা দিলাম। কিছুক্ষণ পর নিশাদ দরজার কাছে এসে দাঁড়ালো। আমার ভেতরে রাগ ছিল, কিন্তু প্রতিশোধ নিতে ইচ্ছে করছিল না। আমি বললাম, নিশাদ, তুমি আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছ, কিন্তু একটা জিনিস তুমি করতে পারোনি, আমাদের একে অপরকে ভালোবাসা থেকে আটকাতে পারোনি। নিশাদ চোখ নামিয়ে সরে গেল। তার পেছনে আর কোনো নতুন ষড়যন্ত্র ছিল না, শুধু একজন পরাজিত মানুষ। সেদিন সন্ধ্যায় মেঘলা আমাকে নিয়ে গেল তার বাবা মায়ের কাছে। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত একটু কেঁপে উঠল। মেঘলার মা দরজা খুলে আমাকে দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি এসেছো? আমি মাথা নিচু করে বললাম, আন্টি, আমি জানি আমার আরও আগে আসা উচিত ছিল। তিনি একটু হেসে বললেন, দেরিতে হলেও এসেছো, এটাই বড় কথা। মেঘলার বাবা ভেতর থেকে বেরিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। কিছু বললেন না, শুধু একটা দীর্ঘ ক্ষমাশীল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বুঝলাম, কিছু কথা বলার দরকার হয় না, কিছু সম্পর্ক শুধু সময় আর উপস্থিতি দিয়েই সারিয়ে তোলা যায়। কয়েকদিন পর আমিও মেঘলাকে নিয়ে গেলাম আমার মায়ের কাছে। মা দরজা খুলে মেঘলাকে দেখে প্রথমে কিছু বললেন না, শুধু কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন। তারপর মেঘলার হাত দুটো ধরে বললেন, আমি জানতাম তুমি ফিরবে। আমার ছেলেটা তোমাকে ছাড়া কখনো ঠিকভাবে হাসত না। মেঘলার চোখে আবার পানি এলো, এবার কষ্টের নয়, স্বস্তির। আমি দরজার পাশে দাঁড়িয়ে দুই পরিবারের এই মুহূর্তটা দেখছিলাম আর ভাবছিলাম, আমাদের গল্পটা শুধু আমাদের দুজনের ভুল বোঝাবুঝির গল্প ছিল না, এটা ছিল দুটো পরিবারের অপেক্ষারও গল্প। কয়েক মাস পর মেঘলার চিকিৎসা নিয়মিত চলতে লাগল। সব দিন সহজ ছিল না, কিছু রাতে আমরা দুজনেই ভয় পেতাম, কিন্তু এবার সে একা ছিল না। আমি হাসপাতালের করিডোরে বসে থাকতাম, সে বিরক্ত হয়ে বলতো, এতক্ষণ ধরে বসে আছো কেন? আমি বলতাম, তুমি তো বলেছিলে মন খারাপ হলে 1 কাপ চা বানিয়ে দেবে এমন মানুষ চাও, আজ থেকে আমি বানাবো। সে হেসে ফেলত, আর সেই হাসিটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় স্বস্তি হয়ে উঠত। মাঝে মাঝে তৃষা আমাদের সঙ্গে দেখা করতে আসত। একদিন হেসে বলল, আরিফ ভাই, আপনি জানেন, আমি প্রথম দিনই বুঝেছিলাম আপনারা আবার একসঙ্গে হবেন। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? সে বলল, কারণ আপু আপনার নাম বলার সময় এখনও একইভাবে চোখ নামিয়ে ফেলেন, 5 বছর আগেও, এখনও। মেঘলা লজ্জা পেয়ে তৃষাকে ধমক দিল। আমরা তিনজনেই হেসে ফেললাম। সেই হাসির মধ্যে আমি বুঝলাম, আমাদের গল্পটা শুধু আমাদের দুজনের ছিল না। তৃষা, বৃদ্ধ ফটোগ্রাফার, নার্স, রিদওয়ানের বাবা, সবাই কোনো না কোনোভাবে এই গল্পের অংশ ছিল। সবাই নিজের মতো করে মেঘলাকে রক্ষা করার চেষ্টা করেছিল। আর শেষমেশ সেই সবকিছু মিলিয়েই আমরা আবার একসঙ্গে হতে পেরেছিলাম। একদিন বিকেলে আমরা আবার বুড়িগঙ্গার পাড়ে গেলাম, ঠিক সেই জায়গায় যেখানে 5 বছর আগে আমি প্রথম বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি। মেঘলা নদীর দিকে তাকিয়ে বলল, আমি সবসময় ভেবেছি আমাদের গল্পটা হয়তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল। আমি বললাম, আমি এখন বুঝি কিছু গল্প শেষ হয় না, শুধু মাঝখানে একটা বড় বিরতি আসে। আমি পকেট থেকে একটা কাগজ বের করলাম। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, চিঠি? আমি হেসে বললাম, শেষ চিঠি না। কাগজে লেখা ছিল, মেঘলা, 5 বছর আগে তুমি আমাকে একটা চিঠি দিয়েছিলে, সেটাকে আমি শেষ চিঠি ভেবেছিলাম। আজ বুঝেছি সেটা শেষ ছিল না, ওটা ছিল আমাদের নতুন গল্পের আগে একটা দীর্ঘ বিরতি। এবার আর কোনো চিঠির দরকার নেই, তুমি পাশে থাকলেই আমার সব কথা বলা হয়ে যায়। তোমার আরিফ। মেঘলা চিঠিটা পড়ে হেসে ফেলল। এটা আমি রেখে দেব, সে বলল, আমাদের প্রথম চিঠির পাশে। সূর্য ধীরে ধীরে নদীর উপরে নেমে যাচ্ছিল। আকাশে আবার সেই পুরনো কমলা আর লাল রং। একই জায়গা, দুজন মানুষ, কিন্তু এবার কোনো ভুল বোঝাবুঝি নেই,
কোনো অসম্পূর্ণ বার্তা নেই, কোনো লুকোনো কথা নেই, শুধু দুজন মানুষ যারা অনেক দেরিতে হলেও বুঝেছে ভালোবাসার সবচেয়ে বড় শত্রু দূরত্ব নয়, ভুল বোঝাবুঝি, আর সবচেয়ে বড় শক্তি বিশ্বাস করে আবার ফিরে আসা। আমি মেঘলার হাত ধরলাম। এবার কোথাও যেও না, আমি বললাম। মেঘলা মৃদু হেসে জিজ্ঞেস করল, এবার তুমি আমাকে যেতে দেবে না তো? আমি বললাম, না। 5 বছর আগে বুড়িগঙ্গার পাড়ে যে গল্পটা থেমে গিয়েছিল, আজ সেখানেই তার নতুন অধ্যায় শুরু হলো। আমি মাঝে মাঝে ভাবি, একটা সম্পর্ক শেষ হয়ে গেলে হয়তো তার সঙ্গে জড়িয়ে থাকা সব স্মৃতিও শেষ হয়ে যায়। কিন্তু আমাদের বেলায় সত্যিটা অন্যরকম হলো। মেঘলা দূরে গিয়েছিল, নিজের কষ্ট লুকিয়ে বাঁচার চেষ্টা করেছিল, আর আমি নিজের ভুলকে ভালোবাসার শেষ ভেবে বসেছিলাম। কিন্তু আমাদের মধ্যে আবার কথা বলার সুযোগ এলো, আর তখন বুঝলাম সবচেয়ে জরুরি ছিল একটাই জিনিস, এবার যেন আমরা কেউ আর চুপ না থাকি। কারণ ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, ভালোবাসা মানে কঠিন সময়েও সত্যিটা বলার সাহস। আর সেই কারণেই 5 বছর আগে আমাদের গল্পটা যেখানে ভুল বোঝাবুঝিতে থেমে গিয়েছিল, আজ সেটা ফিরে এলো বিশ্বাসের কাছে। আজ যখন আমি এই গল্পটা নিজের মনে আবার সাজাই, তখন বুঝি 5 বছরের নীরবতা, ভুল বোঝাবুঝি, কষ্ট সবকিছুর একটাই মানে ছিল, ভালোবাসা কখনো হারায় না, শুধু কখনো কখনো নিজের পথ খুঁজে নিতে সময় নেয়। আমি আজও মাঝে মাঝে সেই ট্রেনের সিটে বসে থাকা রাতটার কথা ভাবি, যখন আমি জানতামই না মেঘলাকে খুঁজে পাবো কিনা। কিন্তু এখন জানি, কিছু মানুষকে হারানো যায় না, শুধু কিছুদিনের জন্য পথ আলাদা হয়ে যায়। শেষ চিঠিটা শুধু তোমার জন্য শেষ হয়নি। কিছু ভালোবাসা চিঠির মতো, একবার ভাঁজ হয়ে গেলেও খুললে আবার আগের কথাগুলো পড়া যায়।